আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডের সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মূল বিষয় ছিল স্বাধীনতা দিবস এবং একই সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। কিন্তু এই ভাষণের মধ্য দিয়ে তিনি কি তার ক্ষমতা পাকাপোক্ত করার ইঙ্গিত দিলেন? সেই প্রশ্নই এখন সব দিকে আলোচনা সমালোচনা বেশ সরব হচ্ছে। সুপ্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় বাংলাদেশের যে প্রসঙ্গগুলো তুলে এনেছেন তার মধ্যে অন্যতম হলো যে আর্থিক খাতে তিনি শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করেছেন। বিশেষ করে বিভিন্ন ব্যাংকে আমানতকারীরা আমানত রাখতে সাহস পাচ্ছিলেন না। জুলাই বিপ্লবের পরে যখন এখানে একটি আর্থিক বিশৃঙ্খলার একটি পরিবেশ ছিল, সেটি থেকে বের করে নিয়ে এসে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে এসেছে, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছেন, সেটির তথ্য উপাত্ত তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে ফরেন রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনীতিতে শান্তি ফিরেছে, সেটি তিনি খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে অতীতের যে দুর্নীতি, সেই সব দুর্নীতি যাতে বাংলাদেশে আর ফিরে না আসে এবং শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে, কিভাবে অর্থ সরিয়েছে, সেসব কথা তিনি খোলামেলা বলেছেন তার ভাষণে। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ থাকে তার ইঙ্গিত দিয়েছেন। তা নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে তিনি ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক, তিনি একই সঙ্গে বাংলাদেশে যে মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য এবং হজযাত্রীদের জন্য এবং যারা বিদেশে যাতায়াত করেন তাদের জন্য পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি সহজীকরণ এবং পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এবং এর পরপরেই কত হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, যেগুলো পেন্ডিং ছিল প্রায় 70,000 ই পাসপোর্ট, সেগুলোর কথা বলেছেন। এবং হজযাত্রীদের জন্য যাওয়া আসা সুবিধার্থে নতুন অ্যাপ তৈরি করেছেন, তাদের অভিযোগের জন্য অ্যাপ তৈরি করেছেন। সেই কথার পাশাপাশি যে আন্তর্জাতিক রুটে যাতে ফ্লাইটে এয়ার টিকিট প্রাইস কম হয় সে ব্যাপারে কাজ করেছেন। সেই সব কথার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরও অনেকগুলো সফল দিক তুলে ধরেছেন। যেমন বাংলাদেশে যেসব আইন করেছিল শেখ হাসিনা সরকার, যেসব আইনের কারণে মানুষ গণমাধ্যমে কিছু লিখতে পারতো না, সাংবাদিকরা ভালোভাবে তাদের মত প্রকাশ করতে পারতো না, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতায় যে বাধা বিপত্তি ছিল সেসব আইন বাতিল করা এবং সেসব আইনে যাদের নামে মামলা দেওয়া হয়েছিল তাদেরকে মুক্ত করা, এইসব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন। তিনি একই সঙ্গে বাংলাদেশের নারী এবং শিশুদের অধিকারের কথা, তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলেছেন। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের সম্পর্কের কথা বলেছেন। তিনি চীন সফরে যাচ্ছেন, চীনের সেখানকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠক হবে, সেখানকার বিজনেসম্যানদের সঙ্গে তার বৈঠক হবে। বাংলাদেশের জ্বালানি সেক্টরে চীনের যে বিনিয়োগ, বিশেষ করে সেই বিনিয়োগ নিয়ে, অর্থাৎ জ্বালানি সেক্টরে বিনিয়োগ নিয়ে কথা বলবেন তিনি, সেই কথা উল্লেখ করেছেন। এবং বাংলাদেশে খুব ভালো মানের গতির ইন্টারনেটের জন্য ইলন মাস্কের যে স্টারলিং, সেটি যে বাংলাদেশে কাজ শুরু করছে, এর মধ্যেই তারা সামনে একটি চুক্তিতে আবদ্ধ হবেন, সেই সব কথাও তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, কিন্তু নির্বাচনের ব্যাপারে যেটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরে অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। সুপ্রিয় দর্শক, এভাবেই আমরা দেখছি যে নির্বাচনের সময় পর্যায়ক্রমে একটু একটু করে পেছাচ্ছে। এই পেছানোর পেছনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ অনেকেরই কিন্তু একটু আশা আছে যে ইউনূস সরকার আরও দীর্ঘায়িত হোক। যদিও কোনো কোনো রাজনৈতিক দল চায় যে আজকেই নির্বাচনের তফসিল ঘোষণা হোক এবং অনতিবিলম্বে নির্বাচন হোক। কিন্তু যেই নির্বাচন চাক না কেন, এদেশের সাধারণ মানুষ, এদেশের সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল একটি বড় অংশ তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আরও দীর্ঘ হোক। এবং সরকার যে দীর্ঘ হবে, শক্তিশালী হবে, তার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য যেসব উদ্যোগ নিচ্ছেন, ভালো উদ্যোগ, সব উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।